পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। তবে ব্যালট পেপার দেয়া হবে ভোটের দিন সকাল 7টার মধ্যে। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। 7 শতাধিক ইউনিয়নে হবে পঞ্চম ধাপের ভোট। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরা। সকালে সিদ্ধিরগঞ্জের 1 নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় মিছিল, গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি। দাবি করেন তার দলের ভেতর কোনো বিভেদ নেই। বেলা 11:30টায় সিদ্ধিরগঞ্জের 4 নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট চান হাতি মার্কায়। আগামী 14 জানুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আওয়ামী লীগের মধ্যে কখনোই বিভাজন ছিল না। তৃণমূল সবসময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই। আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিছে, কারণ বিএনপির লোকেরা নৌকায় ভোট দেবে না, বরঞ্চ নৌকায় যারা ভোট দিত তাদের একটা সুযোগ হয়েছে আমাকে ভোট দেওয়ার, কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানায় দিছে। যানজট, জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জ সিটি, যা দ্রুত সমাধান চান নগরবাসী। বলছেন প্রতিশ্রুতির বাণীতে শুধু নয়, বাস্তবায়ন দেখাতে হবে জনপ্রতিনিধিদের। আহসান সাদিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জনবহুল ও শিল্পনগরী হিসাবে পরিচিতি রয়েছে আগে থেকেই, কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় যানজট, জলবদ্ধতা ও হকার সমস্যা দীর্ঘদিনের হলেও পরিত্রাণ নেই। নগরের 2 নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে থাকে দীর্ঘ যানজট। এর মধ্যে মূল শহরের 3টি রেল ক্রসিং থাকলেও প্রায় ঘটছে প্রাণহানি। তাই জনবহুল এই সিটিতে আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি সাধারণ মানুষের। তাই অনেক সময় একটা অ্যাম্বুলেন্স আটকা পড়ে যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সটা রোগী মারা যাচ্ছে রাস্তায়, কিন্তু যানজটের কারণে সে ঢাকা যেতে পারতেছে না বা চিকিৎসা পাচ্ছে না। 2বার ইলেকশন হয়েছে, কোনো আমাদের আশা পূরণ হয় নাই। এখন আমাদের দাবি জলাবদ্ধতা আর যে যানজট চলাচল, এগুলো যারা দ্বিতীয়বার আর না থাকে। রাস্তায় হাঁটা চলার ক্ষেত্রে আমরা অনেক সমস্যা ফেস করতে হয়। অ্যান্ড গাড়ি তো দেখা যায় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বেড়ে গেছে। নগরীর মাঝ দিয়ে বয়ে চলা শীতলক্ষা নদী প্রাণ হারিয়েছে দখল আর দূষণে। তাই হবু মেয়রের কাছে নদী দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। একটা সিটি কর্পোরেশন যদি একটা অন্তত পাইলট প্রজেক্টও করতো, যে আমার যে পানিগুলো যায়, বর্জ্যগুলো যায়, এখান থেকে এগুলো রিফাইন হয়ে শীতলক্ষায় পড়ে, তাহলে কিন্তু আমরা আশ্বস্ত হতাম। তো একক চেষ্টায় বা ব্যক্তিগত চেষ্টায় কিন্তু এগুলো সম্ভব না। এগুলো আসলে প্রশাসনিক লাগবে, এবং ইস্যুগুলো কিন্তু অনেক বড়। নারী পুরুষ মিলিয়ে 5,17,000 ভোটারের বাস নারায়ণগঞ্জে। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। দেশে ওমিক্রন ছড়িয়ে পড়লে ঘরে ঘরে রোগী থাকবে, চাপ বাড়বে স্বাস্থ্য ব্যবস্থার উপর। তবে বর্তমানে আক্রান্তের হার বাড়ার সাথে ওমিক্রনের কোনো সম্পৃক্ততা নেই। চ্যানেল 24-এর সাথে আলাপকালে এইসব তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর। আশিকিন প্রিন্সের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার ওমিক্রন ধরনে বিপর্যস্ত ইউরোপ, আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর হারও। এরই মধ্যে বাংলাদেশেও বাড়তে শুরু করেছে সংক্রমণ। গেল বছরের নভেম্বরে শনাক্ত হন 6,745 জন। ডিসেম্বর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 9,255 জনে। একই সাথে সংক্রমণ হার বেড়ে এখন 3% কাছাকাছি। এখনও এটা আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু না, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, যাদের বয়স বেশি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, যাদের কোমরবিডিটি আছে, বিভিন্ন ধরনের ডিজিজ আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু দুর্বল ভাইরাস হইলেও প্রচণ্ডভাবে আঘাত করতে পারে। এবং সেই জন্য ওমিক্রন যেহেতু প্রচণ্ড সংক্রমণশীল একটি ভাইরাস, যদি বাংলাদেশে প্রচুরভাবে ছড়িয়ে যায় তাহলে কিন্তু ঘরে ঘরে রোগী হবে, এবং তাহলে পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা প্রেশার পড়বে।
চ্যানেল 24-এর সঙ্গে আলাপকালে আইইডিসিআরের এই কর্মকর্তা জানালেন, বর্তমান সময়ে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। বিশেষ করে এই সময়টায় প্রচুর বিয়ে শাদী হচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। পর্যটনে আপনি দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার সহ অন্যান্য এলাকায় গেছে, স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। সো তার একটা ইম্প্যাক্ট তো আমাদের সবার উপরে পড়বেই। সেখান থেকে হয়তো কোথাও কোথাও রোগীর সংখ্যা বাড়ছে বাংলাদেশে তুলনামূলকভাবে। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে ওমিক্রন ধরনের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানালেন তিনি। বর্তমানে যে রোগীর সংখ্যা বাড়ছে সেখানে আসলে ওমিক্রনের সাথে সরাসরি কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। এখনো হসপিটালাইজেশন হচ্ছে বেশ কিছু জায়গায়, আপনারা দেখেছেন। সেগুলো আসলে আমরা ডেল্টার ক্ষেত্রে জানি যে সিভিয়ার ডিজিজ করে হসপিটালাইজেশন লাগে, সেটার সাথে হয়তো একটা সম্পর্ক আছে এবং আমরা এখনো প্রিডমিনেন্টলি বাংলাদেশের ডেল্টা সংক্রমণই দেখছি। করোনা থেকে সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ আইইডিসিআরের। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। অতীত ভুলে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যাশাও করেন তিনি। গতকাল রাজধানীর ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দৃশ্যমান হচ্ছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে কুরেশি বলেন, তারা একে অপরের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সার্ক সম্মেলন আয়োজনের প্রস্তুত তারা। এতে সরাসরি অংশ না নিতে চাইলে ভার্চুয়ালি যোগ দিতে পারে ভারত। 2016 সালে পাকিস্তানে শীর্ষ সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল। ভারতের অনীহায় সেটি আর হয়নি। वज़ीर आज़म शेख हसीना के साथ, और वज़ीर आज़म ने उस गुफ्तगू में जहाँ बायलैटरल मामलात का जिक्र किया वहाँ उनको दावत भी थी पाकिस्तान आने की। और आपको ये भी जानकर हैरत भी हो, शायद खुशी भी हो, कि शेख हसीना ने भी वज़ीर आज़म को बांग्लादेश आने की दावत दी है। तो अब ये दोनों तरफ से जो दावतों का इरादा और एक्सचेंज हुआ है, तो इससे आप अंदाज़ा लगा सकते हैं कि द आइस इज़ मेल्टिंग। একতরফা নির্বাচনের প্রতিবাদে আগামীকাল ঢাকা সহ দেশের জেলা সদরে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাল 5ই জানুয়ারি ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রামের গৌরবে গাঁথা বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটির আজ ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, বাঙালি জাতির প্রায় সব অর্জনে অসামান্য অবদান রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটির। বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে বাঙালির মুক্তি আন্দোলনে এই সংগঠনের রয়েছে অসামান্য অবদান। ছাত্র রাজনীতির সোনালী যুগের সূচনা হয়েছিল তাদের হাত ধরেই। তবে বিতর্ক পিছু ছাড়েনি ৭৪ বছরের এই সংগঠনটির। আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও মূলদলের লেজুর বৃত্তির অভিযোগে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে তারা। এখনকার ছাত্রলীগ নেতাদের অভিযোগ, গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যক্তিগত স্বার্থে সেই পথে হাঁটছেন না। কমিটি করার ক্ষেত্রে অনেক জায়গায় অর্থনৈতিক লেনদেন হয়, অনৈতিক লেনদেন হয়। এই বিষয়টা কিন্তু শুধু এই একটি কারণে আসছে যে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা, দীর্ঘদিন চেয়ার আঁকড়ে রাখা, এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে এবং এটি অযৌক্তিক বলার কিন্তু সুযোগ আমি অন্তত দেখি না। তারা তাদের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, যা বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য পরিপন্থী আমি মনে করি। টেন্ডার, চাঁদাবাজি, নানা অপকর্মের সাথে জড়িয়ে সাবেক নেতাদের পদ হারানোর পর দায়িত্ব পাওয়া বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন করোনায় পিছিয়ে পড়েছেন তারা। তবুও ছাত্রলীগের মূল অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে যে কোনো সময় সম্মেলন করতে প্রস্তুত তারা। যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, আমরা এরপরে দায়িত্ব বন্টন করেছি এবং দায়িত্বপ্রাপ্ত নেতারা কিন্তু সেই অনুযায়ী কাজও করছে। তো যারা অভিযোগ দিচ্ছে তারা অভিযোগ দিচ্ছে কী কারণে আমি জানি না, তবে আমাদের সকলেরই উচিত যে বাংলাদেশ ছাত্রলীগের যে একজন কর্মী হিসেবে আমাদের সংগঠনকে ভালোবেসে এগিয়ে যাওয়া। গত 20 বছরের কথা বলতে পারি, 20 বছরের মধ্যে কখনো তো 2 বছর পরে সম্মেলন হয়নি।
আর যখনই সম্মেলন হোক না কেন 2 বছর পরে হোক 6 মাস পরে সম্মেলন হতে পারে, যখনই সম্মেলন হোক আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সবসময় সিদ্ধান্ত নেবেন যে সংগঠনের সম্মেলন কখন হবে। ছাত্রলীগের সাবেক নেতারাও মনে করেন গঠনতন্ত্র অনুযায়ী সময় মতো সম্মেলন আয়োজন করে নতুন নেতৃত্ব তৈরির পথ সুগম করবে বর্তমানরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রলীগের নেত্রী হিসাবে উনি আশা করেন এবং চেষ্টা করেন সবসময় ছাত্রলীগ তার নির্ধারিত সময়ের ভিতরেই সম্মেলনের আয়োজন করে নতুন নেতৃত্ব বেরিয়ে আসে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়া খুবই দরকার। একই সাথে ছাত্র রাজনীতির হারানো গৌরব ফেরাতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করার পরামর্শও সিনিয়র নেতাদের। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। খাগড়াছড়িতে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। ধান ও সবজির চেয়ে লাভজনক হয়, অনেকেই ঝুঁকছেন এতে। বাণিজ্যিকভাবে কুল বাগান করে ইতোমধ্যে সফলতাও পেয়েছেন অনেকে। খাগড়াছড়িতে চাষ হচ্ছে কাশ্মীরি আপেল কুল, বলসুন্দরী, সিডলেস সহ 10 থেকে প্রায় 12 প্রজাতির কুল। তবে অন্যান্য ফলের জাত সম্প্রসারণে সরকারি নানা প্রণোদনা থাকলেও কুল চাষিরা পান না সেরকম কোনো সুবিধা। খাগড়াছড়ি জেলায় চলতি অর্থবছরে 185 হেক্টর জমিতে 1297 মেট্রিক টন কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখানে 3 জাতের গাছ, বলসুন্দরী, তারপরে কাশ্মীরি আপেল কুল, আর আরেকটা হচ্ছে কি সিডলেস। যদি ভালো মতো যদি হারভেস্ট করতে পারি 2000-2500 কেজি পর্যন্ত আসতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা আমি বিক্রি করব বাজারে। আগে তো সবজি চাষ করি, এগুলো এখন বড় চাষ। পড়ালেখায় বয়স যে বাধা নয় তা প্রমাণ করলেন ময়মনসিংহের ইউপি সদস্য রফিকুল ইসলাম। 57 বছর বয়সে করলেন এসএসসি পাস, আর দ্বিতীয়বারের মতো জিতেছেন ইউপি ভোটে। তবে নির্বাচনের জয় ছাপিয়ে এবার আলোচনাতে এসএসসি পাস করা। নাজমুস সাকিবের তোলা ছবিতে সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। রফিকুল ইসলাম ময়মনসিংহের ভবানীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য। 8ম শ্রেণীতে পড়ার সময় পোলিও রোগে আক্রান্ত হন তিনি। বিকল হয়ে পড়ে এক পা, পরে আর যাওয়া হয়নি স্কুল আঙ্গিনায়। কিন্তু লেখাপড়ার অদম্য ইচ্ছে তাড়া করে ফেরে সবসময়। তাই তো 57 বছর বয়সে ছেলের সাথে আবার পড়ার টেবিলে বসেন রফিকুল। ভর্তি হন স্কুলে, অংশ নেন এবারের এসএসসি পরীক্ষায়। পাশ করেন জিপিএ 4.46 পেয়ে। তখন আমি 1 বছর যখন বিগত হইল মেম্বারি করার পর তখন মাথায় একটা চিন্তা নিলাম যে আবার নিয়ে লেখাপড়া করার মতো সুযোগ আছে। তখন আমি স্যারের সাথে পরামর্শ করি, আলাপ করি, এর করতে তারা সাহস দিল যে না সুযোগ আছে, লেখাপড়া করতে পারবেন। পরে আমি যেমন 19 সালে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আমি স্টাডি শুরু করলাম। তার যে আগ্রহ, তার যে অদম্য ইচ্ছা শক্তি, এটা আমাদের এলাকাবাসীর মানে হার মানাইছে। শিক্ষার কোনো বয়স নেই, এটা আমাদের রফিক মেম্বার সাহেব এটার উদাহরণ। এলাকাবাসী হিসেবে সত্যি আমি ওনাকে নিয়ে গর্বিত। আমার বাবার সাথে পড়ে আমার মনেই হয় নিজে যে আমার বাবা আমার পাশে বসে আছেন। আমার মনে হয়েছে আমার বাবা একজন বন্ধুর মতো। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার কলেজে ভর্তি হতে যাচ্ছেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি মনে করেন ইচ্ছা শক্তির সামনে কোনো বাধাই বড় নয়। ইচ্ছা করেন এখন পড়তে পারবেন, যারা বয়স হয়ে গেছেন তারা যেন লেখাপড়া চালিয়ে যান, কেউ যেন অশিক্ষিত না থাকেন। শিক্ষার মূল্যায়ন কি আমার মতো কাজে গেলে বুঝতে পারবেন। রফিকুল ইসলাম দ্বিতীয়বারের মতো ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। চ্যানেল 24-কে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। সকালে চ্যানেল 24-এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার সাইদ তানভীর হোসাইন, হেড অব লার্জ কর্পোরেট সোহান আজাদ এবং আরিফুর রহমান। উপস্থিত ছিলেন চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী, নির্বাহী পরিচালক তালাত মামুন, সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইম তুহিন, উপমহাব্যবস্থাপক এহসানুল হক তামিম ও উপব্যবস্থাপক কামাল আবদুল্লাহ সৈয়দ। এ সময় গ্রামীণফোন সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। টিকাদানের হার বৃদ্ধি ও করোনা বৃদ্ধি নিষেধ শিথিল হওয়ায় সিঙ্গাপুরে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। 1 দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দেশটির প্রবৃদ্ধি। 2021-এর তৃতীয় প্রান্তিকে দেশটির মৌসুম ভিত্তিক জিডিপি বেড়েছে 2.6%।
দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, বিদায় বছরে সিঙ্গাপুরে প্রবৃদ্ধি 7.2% বেড়েছে। শেষ প্রান্তিকে অর্থনৈতিক কার্যক্রমের ঊর্ধ্বগতির কারণে এই পরিস্থিতি। সেই সাথে টিকাদান কর্মসূচি বেগবান করা, লকডাউন শিথিলতার কারণে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। মাউন্ট মঙ্গানু টেস্টের খবর। স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। ইবাদত হোসেনের বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের। দ্বিতীয় ইনিংসে 147 রান তুলতে 5 উইকেট হারিয়েছে স্বাগতিকরা, এগিয়ে মাত্র 17 রানে। 4 উইকেট নিয়েছেন ইবাদত। এর আগে প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপদের 328 রানের জবাবে 458 রান তুলেছিল সফরকারীরা। রোমাঞ্চনীয় অপেক্ষায় পঞ্চম এবং শেষ দিনের। স্যালুট এবাদত হোসেন। একদিনে তো বটেই, এক ইনিংস বা ম্যাচেও এবাদতের এত স্যালুটের কীর্তি এর আগে নেই। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম 3 দিন দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিন একটা সময় কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছিল। একের পর এক ক্যাচ আর ফিল্ডিং মিস, সঙ্গে বাজে রিভিউ বাংলাদেশের সব স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে চলেছিল। কিন্তু এক এবাদত 9 বলের ব্যবধানে বদলে দেন দৃশ্যপট। 0 রানে 3 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে কিউইরা। তাতেই ম্যাচ বাঁচানো নয়, এখন জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। যদিও বিদায়ের আগে দলকে লিডে নিয়ে গেছেন ইয়াং। তার 69 রানের ইনিংসের 38 এসেছে রস টেইলরের সাথে 73 রানের জুটিতে। তবে গলার কাটা হয়ে এখনও ক্রিজে রস টেইলর। জীবনের শেষ টেস্টের শেষ ইনিংসে অপরাজিত 37 রানে রান আউটে বেঁচেছেন। সাদমান ইসলামের হাত ফসকে আরও একটা জীবন পেয়েছেন। সেটাই না কাল হয় সফরকারীদের। কিন্তু অন্য প্রান্তে শুধুই বোলারদের আগমনী বার্তা সাহস দিচ্ছে বাংলাদেশকে। আশা দেখাচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম একটা জয়। চতুর্থ দিন সকালে বাংলাদেশের ব্যাটাররা 57 রান যোগ করতে পেরেছেন। মেহেদী আর ইয়াসিরও 50 বল খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। এদিন উইকেট শূন্য মেহেদী ব্যাট হাতে পৌঁছে গেছেন 1000 রানের ল্যান্ডমার্কে। তবে তার জন্য আলাদা রফিক সাকিবের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে একসাথে 100 উইকেট ও 1000 রানের ক্লাবে নাম তোলায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এই ছিল দুপুর 2টার খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। মাস্ক পরুন, সুস্থ থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে।